নমস্কার। আজ আপনারা শুনবেন মেক ইউনিক এন্টারটেইনমেন্ট অরিজিনাল প্রেজেন্টস ছায়াবাজ। এই গল্পের লেখক অর্ঘ্য চক্রবর্তী, যিনি এই চ্যানেলেরই ওনার। এই গল্পের সমস্ত স্থান এবং চরিত্রগুলি সম্পূর্ণভাবে কাল্পনিক। বাস্তবের সঙ্গে এর কোনো সামঞ্জস্যতা থাকলে তা নেহাইতি কাকতালীয়। তাই আমরা আশা করব এটিকে আপনারা শুধু একটি গল্পের আকারেই গ্রহণ করবেন। শুরু হচ্ছে আজকের আমাদের বিশেষ নিবেদন, মেক ইউনিক এন্টারটেইনমেন্ট অরিজিনাল প্রেজেন্টস ছায়াবাজ। পাহাড়ি সরু আঁকা বাঁকা রাস্তা, তার গায়ে গাড়ির আলো ছুঁয়ে গেলে হঠাৎ হঠাৎ ঘন কুয়াশার দেওয়াল উঠে দাঁড়ায়। এই অঞ্চলটার নাম লেপচাছড়া। পাহাড়ি গ্রাম, শান্ত ঘুমন্ত, তবু এমন কিছু আছে যা এখানকার মানুষদের চোখে মুখে এক অদৃশ্য ভয় এঁকে রেখেছে। আজকের রাতটা অন্যরকম। কলকাতা থেকে এসেছে 9 জন বন্ধু, 5টি ছেলে এবং 4টি মেয়ে। তারা সবাই এই জিপে চড়েই চলেছে এক পুরনো ব্রিটিশ বাংলোর দিকে, যেটা বহুদিন ধরেই বন্ধ রয়েছে। সেখানকার স্থানীয়রা বলে থাকে যে সন্ধ্যার পর সেখানে আর কেউ পা রাখে না। গাড়ির ভিতর হাসি ঠাট্টার শব্দ, কিন্তু তারই মধ্যে যেন এক অজানা টান টান ভাব। হঠাৎই রাহুল বলে উঠল, আরে ভাই, এত কুয়াশায় গাড়ি চালানোই যে ভয়ের, তোর ভূতে এসে আর কি করবে? তৃষা, যার চোখে মুখে ভয় ফুটে উঠেছে, কিন্তু তবুও সে নিজেকে একটু সামলে নিয়ে বলল, তুই না থাকলে আমি আসতামই না। শুনেছি ওখানে গিয়ে কেউ ঠিকঠাক ফেরেনি। অভিজিৎ, দলের সব থেকে যুক্তিবাদী এবং সাহসী ছেলে, সে একটু হেসে বলল, ভাই, ও ভূত টুত কিছু নেই, সব গুজব। আমরা ঢুকবো, দেখবো, চলে আসবো, তারপর আমি লিখবো পুরো খবরটা, অ্যান্ড ফাইনালি গুজবটাও ভাঙবে। অভিজিতের এই কথা শুনে লিপি তার হাতের ক্যামেরাটা নিয়ে একটু তাচ্ছিল্য সুরে বলল, তুমি লিখবে, আমি প্রমাণ রেখে দেব, যাই হোক না কেন। জিপটা বাংলোর সামনে এসে থামল। পাহাড়ি বাতাসে ঝাপটা লাগতেই মনে হলো কোনো অদৃশ্য কেউ যেন তাদের দিকে তাকিয়ে আছে। গাড়ি থেকে নামতেই সবাই হকচকিয়ে দেখলো বাংলোটাকে। পুরনো ভাঙাচোরা ছাদ, জানালায় কাঠ নেই, দেওয়ালে শ্যাওলা, লতাগুল্মের পরত জমে আছে নানান নানান জায়গায়। বিকালের আলো ফ্যাকাশে হয়ে গিয়েছে, চারিপাশে এক অস্বাভাবিক নীরবতা। সৌম্য, যে সবসময় তার গ্যাজেট নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু এখন সে একেবারে গম্ভীর। আমি সারা রাত ধরেই রেকর্ড করব, দেখি কি ধরা পড়ে। অনির্বাণ হঠাৎই বাংলোটার দিকে তাকিয়ে বলল, এই বাংলোটা এক ব্রিটিশ অফিসারের ছিল। শোনা যায় 1942 সালে এখানে নাকি খুন হয়েছিল। তারপর থেকেই কেউ থাকতে চায় না। কি জানিস তো, ভয় অনেক সময় কল্পনার খেলা। তবে প্রশ্ন হচ্ছে, এত বছর ধরে কেন কেউ এখানে ঢোকে না? গুজব কি এতটাই শক্তিশালী? মীরা, মনস্তত্ত্বের ছাত্রী, গলার স্বরে একটু বিশ্লেষণ মিশিয়ে কথাটা বলল। দল বেঁধে তারা দরজাটার কাছে গিয়ে পৌঁছালো।
সবাই মিলে কাঠের দরজাটা ঠেলতেই ভেতর থেকে একটা বহু পুরনো স্যাঁতস্যাঁতে গন্ধ তাদের নাকে এসে লাগলো। বাংলোর ভেতরটা অদ্ভুত। মেঝের কাঠেতে পায়ের চাপ পড়তেই কর্মর শব্দ হচ্ছে। দেওয়ালের পুরনো রং খসে গেছে। সেই দেওয়ালেতেই ঝুলছে কিছু ছবি, পুরনো ইউরোপিয়ান মুখ, যাদের চোখগুলো যেন অন্ধকারে তাকিয়ে আছে এবং অজানা কিছুকে যেন অনবরত খুঁজে যাচ্ছে। মনে হচ্ছে এই ছবিগুলোর চোখ নড়ছে। তোর ইমাজিনেশন যে ওভারটাইম করছে রে। লিপি তখন ছবি তুলল। ফ্ল্যাশের আলোতেই এক মুহূর্তের জন্য মনে হলো ছবিগুলোর দৃষ্টি যেন তীব্র হয়ে উঠল। সবাই একই সঙ্গে ঘরগুলো ঘুরে দেখছিল। কোথাও কোনো শব্দ নেই, তবুও মনে হচ্ছিল কেউ যেন তাদের চুপিসারে পিছু নিচ্ছে, তাদের প্রতিটা পদক্ষেপকে লক্ষ্য করছে। মেঝের ওপর হালকা পায়ের ছাপ। কেউ কি এর আগে এখানে ঢুকেছে? রুদ্র একটু কৌতুকভাবেই বলে উঠল, তোরা একটু দাঁড়া, আমি আগে সিঁড়ি বেয়ে উপরে গিয়ে দেখি যে এর আগে কেউ এখানে এসেছিল কিনা। না, কেউ আলাদা হবি না, সবাই একসঙ্গে থাক। দেখেছ কাঠের ওপর হালকা দাগ, কেউ যেন হেঁটেছে, কিন্তু জুতোর নয়, খালি পায়ের ছাপ। ভয় আর কল্পনার মিশ্রণ কতটা বিপজ্জনক বুঝতে পারছো তো? ওপরতলায় উঠতেই তারা দেখতে পেল একটা ঘরের দরজা আধ খোলা। ভেতর থেকে হালকা একটা গন্ধ আসছে, পুরনো কাঠ কিংবা ছত্রাকের গন্ধ। দেওয়ালের কোণে কোণে ঝুলছে মাকড়সা জাল, কিন্তু ঘরের একটা টেবিলে সম্প্রতিকালে কেউ যেন বসেছিল, কারণ তার উপর একটা হাতের ছাপ খুবই স্পষ্ট। কেউ এখানে এসেছে, খুব বেশি দিনের নয়। হাতের ছাপটা একবার দেখো। কারোর তো থাকার কথা নয়, তাহলে কে এলো? আরে প্লিজ, এখানে কেউ পিকনিক করে গিয়েছে হয়তো। আমার খারাপ লাগছে, কিছু যেন ঠিক নয়। দেখ, মন আমাদের ঠকায়। তুই ভয় পাচ্ছিস বলেই কিন্তু তোর সব কিছু অস্বাভাবিক লাগছে। তারা আর একটা ঘরে গেল। ঘরের কোণে একটা পুরনো কাঠের আলমারি খোলা আছে। ভেতরে কিছুই নেই, কিন্তু তবুও কেমন একটা যেন গন্ধ আসছে। জানালার পাশের মেঝেতে হালকা কিসের একটা দাগ। দূর থেকে দেখে যেন মনে হলো সেখানে খুবই সম্প্রতিকালে কেউ বসেছিল। আমার মনে হচ্ছে এখানে আমাদের আগে কেউ এসেছিল, হয়তো এখনো এখানেই কোথাও আছে। সেটাই তো খুঁজতে এসেছি। প্রমাণ চাই, প্রমাণ চাই। রাত তখন 12:30। হিমশীতল হাওয়া জানালার ফাঁক দিয়ে শঁ শব্দ করে ভেতরে ঢুকছে। বিদ্যুৎ মাঝে মাঝে টিমটিম শব্দ করে নিভে আসছে। পুরনো এই বাংলো সিঁড়ি, করিডোর আর উঁচু উঁচু ছাদের পরিধি ঘড়ির কাঁটার তালের সঙ্গে তাল মিলিয়ে একই শব্দে যেন ধ্বনিত হচ্ছে। সবাই মিলে বসেছিল ভাঙা ডাইনিং টেবিলটা চারিপাশে। আলো একেবারেই কমিয়ে রেখেছে, কারণ পুরনো সুইচ বোর্ডে একটানা আলো দিলে কেমন অদ্ভুত গন্ধ বেরোচ্ছে। হঠাৎ করেই অনির্বাণ চেয়ার ঠেলে দাঁড়িয়ে পড়ল। তোরা বসে থাক, আমি একটু ওপরতলায় গিয়ে দেখে আসি। ওদিক থেকে যেন পায়ের শব্দ এলো। তুই পাগল নাকি? এখনই কেন যাবি? আরে এই তো অ্যাডভেঞ্চার, এতই যদি ভয় তাহলে এলি কেন? সে তার হাতের মোবাইলে টর্চ জেলে একই সিঁড়ি ভেঙে ওপরে উঠে গেল। তার পায়ের শব্দ কিছুক্ষণ শোনা গেল, তারপর একেবারে নিস্তব্ধ। 5 মিনিট।
10 মিনিট, কোথাও কোনো সাড়া নেই। অভিজিৎ চিৎকার করে অনির্বাণের নাম ধরে ডাকলো, অনির্বাণ, এই অনির্বাণ, কিরে শুনতে পাচ্ছিস? নিচে আয়, নিচে আয়, তাড়াতাড়ি নিচে আয়। কিরে? কোনো উত্তর এলো না। লিপির গলা কাঁপতে শুরু করলো। এটা এটা কিরকম ব্যাপার? অভিজিৎ তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো। এই দাঁড়াতো, আমি কি দেখছি? না, গেলে সবাই একসঙ্গেই চল। সবাই একই সঙ্গে উপরে যাওয়ার সিদ্ধান্ত নিল। পুরনো লণ্ঠন হাতে দলে দলে উপরে উঠল তারা। সিঁড়ির ধাপে ধাপে যেন অজানা কিছু ঠান্ডা স্পর্শে টের পাচ্ছিল সকলে। ওপরে পৌঁছাতেই দেখতে পেল করিডোরের শেষ দিকে জানালাটা আধ খোলা। ভেতরের হাওয়ায় পর্দাটা উড়ছে। মেঝেতে অনির্বাণের মোবাইলটা পড়ে আছে। টর্চটা এখনো জ্বলছে, কিন্তু সে নিজে সেখানে নেই। অভিজিৎ দৌড়ে গিয়ে মোবাইলটা তুলে নিল। শেষ ভিডিও ক্লিপটা তখনও চালু ছিল। তাতে দেখা গেল অনির্বাণ ধীরে ধীরে হাঁটছে আর মুখে বলছে, দেখছি দরজাটা বন্ধ, কিন্তু ভেতরে শব্দ। সবাই হতভম্ব, কেউ কাউকে কিছুই বলতে পারছে না। সবাই তড়িঘড়ি করে করিডোর, ঘর, জানালা ধরে জায়গায় জায়গায় অনির্বাণকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও কোনো চিহ্ন নেই। যেন মুহূর্তের মধ্যেই অনির্বাণ হাওয়া হয়ে গেছে। তখন হঠাৎই মেঝের নিচে থেকে একই রকম টানা টানা আওয়াজ এলো। তুমি কি শুনলে? এটা কি ওর শব্দ? এখানে কিছু তো একটা আছে। তারা আরো ভেতরে খুঁজতে গেল। দেখতে পেল যেখানে পুরনো দেওয়ালের রং উঠে গেছে, তার কিছু কিছু জায়গায় রক্ত শুকিয়ে যেন বাদামি হয়ে গেছে। লিপি আর সহ্য না করতে পেরে শেষমেশ কেঁদেই ফেলল। হঠাৎই পাশের ঘরের দরজাটা ধীরে ধীরে কড়কড় শব্দ করে খুলে গেল। কিন্তু ভেতরে কেউ নেই। কেউ হয়তো বাতাসের কথা বলতো, কিন্তু সেই মুহূর্তে কারোর গলাতেই কথা জুটল না। তোরা কিছু বুঝতে পারছিস? এখানে কিছু আছে, হয়তো সত্যি। কেউই ভূত শব্দটা মুখে আনলো না, কিন্তু সবাইয়ের মুখেই একটা আতঙ্কের ছাপ। তারা নিচে নামবার চেষ্টা করলো, কিন্তু সিঁড়ি ভাঙতে গিয়ে হঠাৎই হাতের লণ্ঠনটা নিভে গেল। এখন সম্পূর্ণ অন্ধকার। মোবাইলের টর্চ জ্বালা হলো, কিন্তু অদ্ভুত ব্যাপার, প্রতিবারই আলো জ্বালানো মাত্রই তা নিজে নিজেই বন্ধ হয়ে যাচ্ছে। শেষমেশ কেউ একজন ব্যাগের ভেতর হালটিয়ে একটা মোমবাতি বার করে তাতে আগুন ধরালো। ক্ষীণ আলোয় কোনো মতে তারা নিচে নামলো, কিন্তু অনির্বাণের কোনো খোঁজ পাওয়া গেল না। সবার মুখ এখন গম্ভীর। হাওয়ার সঙ্গে কেমন যেন এক অদ্ভুত গন্ধ ভেসে আসছে, পুরনো স্যাঁতস্যাঁতে আর লোহা পচার গন্ধ। আমরা সবাই একসঙ্গেই থাকবো, আলাদা হলে বিপদ আছে। তৎক্ষণাৎ সবার মনে তখন একই প্রশ্ন, অনির্বাণ কোথায় গেল এবং কি করেই বা এমনভাবে নিখোঁজ হওয়া সম্ভব? তারা ঠিক করল রাতে না ঘুমিয়ে সারা বাড়িটা চষে ফেলবে। রাত তখন প্রায় 3টে। বাংলোর দেয়ালের ঘড়ির টিক টিক শব্দ ছাড়া সবকিছুই এখন নিস্তব্ধ।
মেঝের পুরনো কাঠের তলায় মাঝে মাঝেই পোকামাকড়দের খসখস আওয়াজ কান বেয়ে যেন হাড়ে ঢুকে যাচ্ছে। বাইরের ঠান্ডা হাওয়া শিরদাঁড়া বয়ে নামবার সময় ভেতরের ভয়ের অনুভূতিকে যেন আরো জাগিয়ে তুলেছে। অনির্বাণ নিখোঁজ হয়ে যাবার পর থেকেই কেউ আর ঘুমাতে পারেনি। সবাই একসঙ্গেই বসেছিল ডাইনিং টেবিলটার চারিপাশে। রুদ্র এই দলের সব থেকে স্থির মাথার ছেলে হলেও তার চোখেও এখন উদ্বেগ। লিপি তো প্রায় কান্না থামাতেই পারছে না। ওকে তো আমরা কোথাও খুঁজে পাচ্ছি না। কেউ কি জানে কি হচ্ছে এখানে? চুপ কর, আতঙ্কিত হলে হবে না। আমরা সবাই আবার উপরে যাব, করিডোরটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখব। কিন্তু যদি যদি ওই শব্দটা সত্যি ওর হয় তাহলে 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 ও এখনো বেঁচে আছে। ভাই দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি যাচ্ছি। আমি আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না, দাঁড়া। কেউ একা ভিতরে যাবি না। অভিজিৎ রুদ্রর কথাকে উপেক্ষা করে একাই চলে গেল। অভিজিৎকে থামাতে গিয়ে দলটা আবার ভাগ হয়ে গেল। শেষ পর্যন্ত ঠিক হলো যে রুদ্রই গাইড করবে, আর কেউ একা যাবে না। মোমবাতির ক্ষীণ আলোয় তারা আবার সিঁড়ি ভাঙতে লাগলো। প্রতিটা ধাপে শব্দ হচ্ছিল, যেন কোনো অদৃশ্য কেউ সিঁড়ি ভাঙছে তাদের পেছনে। উপরে পৌঁছাতেই হাওয়ায় গন্ধটা আরো তীব্র হলো, লোহার মতন, পচা রক্তের মতন। তারা সেই করিডোরের সামনে গিয়ে পৌঁছালো, যেখানে অনির্বাণের মোবাইলটা পড়েছিল। মোবাইলটা এখনো সেই একই জায়গায়, কিন্তু স্ক্রিনটা পুরোপুরি ভেঙে গেছে, যেন কেউ জোরে চাপড় মেরে সেটাকে চূর্ণ করে দিয়েছে। ওটা তো আমরা ঠিক করে তুলে এনেছিলাম নিচে, এটা আবার এখানে এলো কিভাবে? কেউ আমাদের সঙ্গে খেলা করছে। মানুষ হলে ধরা পড়বেই, কিন্তু না হলে। তার কথাটা শেষ হবার আগেই করিডোরের শেষ দিক থেকে হঠাৎই একটানা ঠক ঠক আওয়াজ শোনা গেল, যেন কেউ কাঠের মেঝেতে হাতুড়ি পিটছে। অভিজিৎ টর্চ জ্বালিয়ে এগিয়ে গেল। হঠাৎই টর্চের আলোটা নিজে থেকেই নিভে গেল। চারিপাশে আবারও অন্ধকার, শুধু মোমবাতির ক্ষীণতর শিখা টিমটিম করে জ্বলছে। ওরা সবাই একসঙ্গে এগোতে থাকলো। হঠাৎই করিডোরের বাঁ দিকে দরজাটা অদ্ভুত শব্দ করে নিজে নিজেই খুলে গেল। ভেতরটা অন্ধকার, যেন ঘরের ভেতরে সব আলো কেউ যেন শুষে নিয়েছে। কেউ একা ভিতরে যাবি না। কিন্তু অভিজিৎ কথা শুনল না। সে সবার আগে দরজাটা ঠেলে ঢুকে গেল। ঘরটা একেবারে ফাঁকা, কেবল একটা পুরনো কাঠের আলমারি আর একটা ভাঙা খাট। ওই রে, কিছুই তো নেই। এগুলো তো ভয়ের কিছু নয়। তার কথাটা শেষ হতে না হতেই একটা হাওয়ার ঝাপটাতেই দরজাটা বন্ধ হয়ে গেল। ভেতর থেকে চিৎকার এলো, রুদ্র, রুদ্র, দরজা খোল, দরজা খোল, কিছু আছে, কিছু আছে, কিছু আছে। রুদ্র আর বাকিরা জোর খাটিয়ে দরজাটা ভাঙল। দরজা খুলতেই দেখা গেল ঘরটা একেবারে ফাঁকা। অভিজিৎ সেখানে নেই। মেঝেতে ধুলোতে শুধু একটানা পায়ের ছাপ, যা হঠাৎ করে শেষ হয়ে গেছে, যেন মাটির ভেতর ঢুকে গেছে কেউ। এটা এটা স্বাভাবিক নয়। আমরা এক্ষুনি বেরিয়ে যাব। চুপ, এখন কেউ নিচে নামছে না। অনির্বাণ আর অভিজিৎ এখনো এই বাড়িতেই আছে। আমাদের ওদেরকে খুঁজে বার করতেই হবে। তারা ঘরের বাইরে বেরোতেই হঠাৎই করিডোরের সব দরজা একে একে কড়কড় শব্দ করে খুলে গেল, যেন অদৃশ্য কেউ তাদের পথ দেখাচ্ছে। মোমবাতির আলো অদ্ভুতভাবে টলটল করছিল। আলোয় ছায়াগুলো নিজের মতনই নড়ছে, কিন্তু শরীরের নড়াচড়ার সঙ্গে তা একেবারেই মিলছে না। রুদ্র, এই ছায়াগুলো, এরা কি আমাদেরই ছায়া?
তারা হঠাৎই দেখতে পেল করিডোরের শেষ মাথায় মেঝেতে একরকম সোজা দাগ, যেন কেউ রক্তমাখা পায়ে হেঁটে গেছে। দাগগুলো সিঁড়ি পেরিয়ে বাংলোর ভেতরে অজানা অংশের দিকে যাচ্ছে। তারা সেই দাগের পিছু নিতে থাকলো। হঠাৎই দূরে মোমবাতির ক্ষীণ শিখায় অনির্বাণের ছায়া দেখা গেল, কিন্তু ছায়াটা একবারও ঘুরল না, বরং দেওয়ালের ভেতরের দিকে হেঁটে গিয়ে অদৃশ্য হয়ে গেল। এবার তাদের চারিপাশ থেকে অদ্ভুত সব শব্দ ভেসে আসতে লাগলো। কারোর হাসির শব্দ, কারোর কান্নার শব্দ, আবার হঠাৎই ফিসফিস করে কাউকে ডাকার শব্দ। তারা বুঝতে পারছে না শব্দগুলো কোন দিক থেকে আসছে, উপর, নিচে, দেওয়ালের ভেতর থেকে, নাকি তাদের মাথার ভেতরে। হঠাৎ করেই মোমবাতির শিখাটা ধপ করে নিভে গেল। সম্পূর্ণ অন্ধকার। দূরেই একটা ঝলক, কেউ দাঁড়িয়ে আছে। মুখটা দেখা যাচ্ছে না, কিন্তু ঠান্ডা একটা অনুভূতি যেন গা ছুঁয়ে যাচ্ছে। রুদ্র তড়িঘড়ি করে দেশলাইটা জ্বালাতেই দেখা গেল তাদের চারিপাশে কোথাও কেউ নেই, কিন্তু দেওয়ালে ভেজা ভেজা হাতের ছাপ একের পর এক দেখা যাচ্ছে। তারা ভয়ে আতঙ্কিত হয়ে দৌড়ে নিচে নেমে এলো, কিন্তু নিচের তলার বড় বড় দরজা ভেতর থেকে বন্ধ হয়ে গেছে। বাইরে যাওয়ার কোনো উপায় নেই। তারা সবাই একত্রিত হয়ে হলঘরের দিকে দৌড়ালো। হঠাৎই ওপরের সিঁড়ির ধাপে ধাপে ভারী ভারী পায়ের শব্দ। লিপি হঠাৎই মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়ল। প্রীতি ঝুঁকে তাকে তুলতে গিয়ে চিৎকার করে উঠল। লিপির গলায় লালচে দাগ, যেন অদৃশ্য কেউ তাকে চেপে ধরেছিল। রাহুল প্রীতিকে ধরতে গিয়ে বলল, কেউ বা কিছু একটা আমাদের যেতে দিচ্ছে না। সেই মুহূর্তেই ওপরের দরজা ধপাস করে বন্ধ হয়ে গেল। তারপরই শোনা গেল অনির্বাণের হাহাকার গলা, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, কেউ কি আমাকে খুঁজে পাবে, বাঁচাও আমাকে। তারপরই সেই আওয়াজ মিলিয়ে গেল অদ্ভুত এক ঘষাঘষির শব্দে। দলটার মুখে আতঙ্কের ছাপ আরো স্পষ্ট হয়ে আসছে। ভয় আর অন্ধকারে শ্বাসরোধ হয়ে আসছে। আর ঠিক সেই মুহূর্তেই ঘরের এক কোণে মোমবাতির ঝলকে এক অদ্ভুত ছায়া দেখা গেল। মানুষের নয়, কিন্তু মানুষের মতনই, মাটির ওপর ভেসে থাকা। মোমবাতির আলো আবারও নিভে গেল। জানালার পর্দাটা পড়ে গেল এক অদ্ভুত শীতল নীরবতায়। তাদের হৃদস্পন্দনের শব্দ ছাড়া আর কোনো কিছুই কানে আসছে না। পুরনো বাংলোর দেওয়ালগুলো যেন নিঃশ্বাস পর্যন্ত শুনছে। সিঁড়ির প্রতিটি ধাপ ধ্বনিত হচ্ছে। ভাঙা দরজার কবজা আর জানালার ফাঁক দিয়ে ঢুকছে শোঁ শব্দে বাতাস। সবই যেন এক অদ্ভুত ছন্দে মিলছে। লিপি কাঁপতে কাঁপতে বলে উঠল, আমরা কি করব? ওপরে গেলে কি আরো নিখোঁজ হবে? কেউ একা যাবে না, আমরা সবাই একসঙ্গে থাকবো। যাকে খুঁজবো একসঙ্গে খুঁজবো। তারা আবারও মোমবাতি হাতে করে সেই করিডোরে পা বাড়ালো, যেখানে অনির্বাণকে শেষবার দেখা গিয়েছিল। করিডোরের দেওয়ালগুলো এখনো ভেজা, মেঝেতে অদ্ভুত পায়ের ছাপ। সবই যেন ধীরে ধীরে ভয় ছড়াচ্ছে। তুমি কি শুনছো? কেউ কি নিচে আছে? নিচের তলায় কেউ তো আছে, অদৃশ্য কেউ। তারা ধীরে ধীরে এগোতে লাগলো। হঠাৎই করিডোরের কোণে মোমবাতির আলোতে একটা ঝলক দেখা গেল। অর্ধেক অন্ধকারে কোনো ছায়া যেন ধীরে ধীরে এগোচ্ছে। ওই, ওটা কি? দরজা দরজা নিচে থেকে খোলা বা বন্ধ হচ্ছে যে। তারা একসঙ্গে চেষ্টা করলো, কিন্তু দরজা খুলতে ব্যর্থ হলো। বাতাস যেন অদৃশ্য কোনো শক্তিতে তাদের চারিপাশে ঘুরছে। সবাই একসাথে থাক, ধাপে ধাপে এগো।
তারা করিডোরের শেষে গিয়ে পৌঁছালো। সেখানের মেঝেতে অদ্ভুত কিছু দাগ, যেগুলো ছিল অর্ধেক মানুষের পায়ের আঙুলের মতন, অর্ধেক ছায়ার মতন। দাগগুলো যেন কারোর পায়ের চিহ্ন। মুহূর্তের মধ্যেই সেগুলো শেষ হয়ে যাচ্ছে। অনির্বাণের চিৎকার শোনা গেল, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, কেউ কি আমাকে খুঁজে পাবে, বাঁচাও আমাকে। যেন সেই শব্দগুলো দেওয়ালকে ভেদ করে আসছে, তবে প্রকৃতপক্ষে সে নেই, শুধু শব্দের প্রতিধ্বনি। তাদের মনে হলো শব্দগুলো যেন তাদের চারিপাশের বাতাসকে আটকে রেখেছে। নিচে নেব না, আগে ওই দাগগুলোর পিছনে। তারা সেই পায়ের দাগগুলোকে অনুসরণ করতে করতেই সেই ঘরে গিয়ে পৌঁছালো যেখানে অভিজিৎ আগেই নিখোঁজ হয়েছিল। কিন্তু ঘরটা ফাঁকা, শুধু দেওয়ালে অদ্ভুত কিছু ছায়ার আভা। হঠাৎই মোমবাতির আলোটা নড়চড় করতে লাগলো, যেন অদৃশ্য কেউ দৃষ্টি ঝুঁকিয়েছে। এই শব্দটা কোথা থেকে আসছে? এখানেই তারা প্রথমবার বুঝলো বাংলোটা শুধু প্রাচীনই নয়, এখানে কিছু একটা আছে যা মানুষের চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। আমরা হয়তো এক ধরনের ছায়ার মধ্যে আটকা পড়েছি, অথচ চোখে দেখছি না কেউ। অন্ধকার, সম্পূর্ণ নীরবতা। শুধু দূরের দেওয়ালের একটা ফাঁক দিয়ে হালকা ঝলক দেখা যাচ্ছে। কেউ দৌড়াচ্ছে, কেউ দৌড়াচ্ছে। অদৃশ্য পায়ের ছাপ নতুনভাবে মেঝেতে ভেসে উঠছে। ঠিক তখনই একটা ঝলক, পুরনো দেওয়ালের ফাঁক দিয়ে দেখা গেল অর্ধেক একটা মানুষ, অর্ধেক ছায়ার মতন একটা মুখ। চোখ নেই, মুখ খোলা আছে, কোনো শব্দ নেই, কিন্তু উপস্থিতি এতই শক্তিশালী যে তাদের রক্ত জমাট হয়ে গেল। ওটা কি? ঠিক সেই সময় তারা বুঝতে পারল অদৃশ্য শক্তি তাদের চারিপাশে ভেসে বেড়াচ্ছে, কিন্তু স্পষ্টভাবে কিছুই দেখা যাচ্ছে না। পুরনো বাংলো শুধু প্রাচীনই নয়, এখানে কিছু আছে যা মানুষের সীমাকে অতিক্রম করেছে, এবং তারা এখন অজানা শক্তির সঙ্গে মুখোমুখি, যা কখনোই বোঝা সহজ হবে না। রুদ্র, আমার পাশে কে দাঁড়িয়ে আছে? কেউ কোনো রকম উত্তর দিল না। হঠাৎই প্রীতির গলা থেকে এক তীক্ষ্ণ আর্তনাদ বেরিয়ে এলো। আমার কাঁধে কিছু একটা, খুব খুব ঠান্ডা। রাহুল তার টর্চের আলোটা জ্বালতে চাইল, কিন্তু সেটা জ্বলল না। সৌম্য তার টর্চের আলোটা জ্বালতেই সেটা অদ্ভুতভাবে মিটমিট করতে শুরু করলো, যেন কোনো অদৃশ্য শক্তি আলোটাকে চেপে ধরে রেখেছে। সেই টিমটিমে আলোতেই তারা দেখতে পেল তাদের চারিপাশে কোথাও কেউ নেই, কিন্তু প্রীতির কাঁধের উপর একটি ভেজা হাতের ছাপ। ছাপটি ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। এখান থেকে বের হতে হবে এক্ষুনি, সবাই আমার সাথে চলো। তারা সবাই একসঙ্গে দৌড় দিয়ে নিচের তলায় নামবার চেষ্টা করলো, কিন্তু হল ঘরের প্রধান দরজাটা ভেতর থেকেই বন্ধ হয়ে রয়েছে। তারা অনেক চেষ্টা সত্ত্বেও সেই দরজাটাকে খুলতে পারল না। তাদের কথাবার্তার মধ্যেই হঠাৎই পুরনো দেওয়াল ঘড়িটা অদ্ভুতভাবে টিকটিক করা শুরু করলো। ঘড়ির কাঁটাটা অস্বাভাবিক দ্রুত ঘুরছিল, যেন সময় তাদের আর অধীনে নেই। এই বাংলোটা আমাদের নিয়ে খেলছে, আমাদের ভয় পাওয়াচ্ছে। লিপি হঠাৎই নিস্তব্ধ হয়ে গেল, তার চোখে এক অদ্ভুত শূন্যতা। সে ধীরে ধীরে হলঘরের মাঝখানে হেঁটে গেল। লিপি, কোথায় যাচ্ছিস? এখানে আয়। অভিজিৎ, অনির্বাণ, তারা ডাকছে। আমাদের সঙ্গে
লিপির কথাটা শেষ হতে না হতেই ঘরের ছাদ থেকে মৃদু এক গুণানি শব্দ ভেসে আসছিল। শব্দটা অভিজিৎ আর অনির্বাণের কণ্ঠস্বর বলে মনে হচ্ছিল, কিন্তু শুনে মনে হচ্ছিল তা যেন গভীর কূপের তলদেশ থেকে আসছে। ওরা হয়তো ওই বাংলোর ভেতরেই কোথাও আটকে আছে। চলো আমরা সবাই ছাদের দিকে যাব, হয়তো সেখানেই ওরা আছে। তারা সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগলো। প্রতিটি ধাপেই মনে হচ্ছিল যেন কোনো অদৃশ্য ভার তাদের পেছন থেকে টেনে রেখেছে। দ্বিতীয় তলার করিডোরে পৌঁছাতেই তারা দেখতে পেল করিডোরের শেষ মাথায় একটি বন্ধ দরজা, যেখান থেকে ক্ষীণতর শব্দ আসছে। অভিজিৎ, অনির্বাণ, ওই রে, তোরা এখানে আছিস? অভিজিৎ, অনির্বাণ, তোরা এখানে আছিস? কোনো উত্তর নেই, শুধু শব্দটা আরো স্পষ্ট হলো। রুদ্র, রাহুল ও সৌম্য তিনজনে মিলে দরজাটাকে ভাঙল। ভেতরে ছিল একটা ছোট্ট অন্ধকার ঘর। ঘরের মাঝখানে দুটো মুখ নিচের দিকে পড়ে আছে, একজন অভিজিৎ আর অন্যজন অনির্বাণ। রুদ্র বেঁচে আছে, ওরা বেঁচে আছে, বেঁচে আছে এখনো, ওরা বেঁচে আছে। অভিজিৎ আর অনির্বাণ মেঝেতে পড়ে আছে, তাদের চোখ খোলা কিন্তু নিষ্প্রভ, মুখে একটি অদ্ভুত শূন্য হাসি। তাদের সারা শরীরে রক্তের দাগ, তারা যেন কোনো কিছুর দ্বারা চালিত হচ্ছে। তোমরাও আসো, আসো আমাদের সাথে আসো, তোমরাও আসো আমাদের সাথে আসো, তোমরাও আসো আমাদের সাথে আসো। এখানে ভয় নেই, মুক্তি আছে। এখানে ভয় নেই, মুক্তি আছে। তাদের গলার স্বর এখন নিজেদের নয়, যেন অন্য কোনো সত্তা তাদের ভেতর থেকে কথা বলছে। তারা মানুষ নয়, তারা এখন আর মানুষ নয়। হঠাৎই অনির্বাণ আর অভিজিৎ দুজনেই একসঙ্গে উঠে দাঁড়ালো। তাদের হাতে থাকা এক অদৃশ্য কিছু যেন ধীরে ধীরে তাদের শরীর থেকে বেরিয়ে আসছে। সেটা দেখতে ঠিক সেই অদ্ভুত ছায়ার মতনই যা তারা আগে দেখেছিল। পালাও, সবাই পালাও! রুদ্রর কথা শুনে সবাই দৌড় দিল, কিন্তু বাংলোর প্রতিটি দরজা এবং জানালা এক এক করে বন্ধ হয়ে যাচ্ছিল। তারা দেখতে পেল অনির্বাণ এবং অভিজিতের অদ্ভুত সত্তাগুলো নিজে নিজেই তাদের দিকে এগিয়ে আসছে। আমরা এখন এই বাড়িরই একটা অংশ, ওরা আমাদেরকে আর যেতে দেবে না। তাদের চোখে মুখে মানুষের কোনো আবেগ নেই, শুধু এক অদ্ভুত শূন্যতা। তারপর সব নিস্তব্ধ, শুধুমাত্র সেই অদ্ভুত হাসি আর তাদের পায়ের ধুলো উড়ে উড়ে যাওয়ার শব্দ। অভিজিৎ আর অনির্বাণের শূন্য চোখের চাউনি আর সেই অদ্ভুত হাসি দেখে রুদ্র শরীর যেন রক্তহীন হয়ে গেল। তাদের কণ্ঠস্বর মানুষের না, যেন শত শত বছরে জমে থাকা শীতলতা কথা বলছে। তাদের দেহের ভেতর থেকে বেরিয়ে আসা সেই ছায়ার মতন সত্তাটি ছিল ভয়ঙ্করতম বাস্তব। রুদ্র চিৎকার করে উঠল, পালাও পালাও, সবাই পালাও, সবাই যেদিকে পারিস পালা। কিন্তু পালানোর কোনো পথ ছিল না। দরজাকে ধাক্কা মারতেই মনে হলো যেন কোনো অদৃশ্য দেওয়াল তাদেরকে আটকে রেখেছে। ঠিক তখনই প্রীতি ভয় পেয়ে একটা দেওয়ালের ফাঁকা আলমারির ভেতর লুকিয়ে পড়বার চেষ্টা করলো। আমি এখানে লুকিয়ে পড়ছি, তোমরাও এসো। সে আলমারির ভেতর ঢুকতেই ভেতর থেকেই সেটা নিজে নিজেই ধপাস করে বন্ধ হয়ে গেল। ভেতর থেকে প্রীতির আর্তনাদ শোনা গেল। না না, এটা কি? কে আমাকে ডাকছে? নো নো!
কিন্তু চিৎকার মুহূর্তের মধ্যেই থেমে গেল, যেন কেউ তার গলা টিপে ধরেছে। রুদ্র আর বাকিরা আলমারির দরজাটা খোলবার চেষ্টা করলো, কিন্তু সেটা এমনভাবে বাইরে থেকে তালাবদ্ধ হয়ে গেল যেন ভেতরে কোনো মানুষই নেই। রুদ্র যখন দরজা থেকে মুখটা সরালো, তখনই দেখতে পেল অনির্বাণ আর অভিজিৎ সেই বদ্ধ দরজার দিকে তাকিয়ে হাসছে। সেই মুহূর্তেই সৌম্য তার ব্যাগের ভেতর থেকে একটা হাই পাওয়ারের রেকর্ডার বার করলো। আমি এই অদ্ভুত শব্দগুলো রেকর্ড করব, হয়তো হয়তো কোনো ক্লু হয়তো পাবো। কিন্তু রেকর্ডারের স্ক্রিনটা হঠাৎই ঝলসে উঠল। সাদা এক তীব্র আলোয় ভরে গেল পুরো ঘর। সেই আলোর ঝলকানিতেই সৌম্যর মুখটা এক মুহূর্তের জন্য বিকৃত দেখা গেল। তার চোখটা বিস্ফারিত। তার হাতের রেকর্ডারটা শুধু মেঝেতে পড়ে রইল। তার ভেতর থেকে এখনো অস্বাভাবিক গুনানির শব্দ আসছে। সৌম্য, সৌম্য কোথায় গেল? অভিজিৎ আর অনির্বাণ এবার লিপি আর মীরার দিকে এগিয়ে এলো। তাদের মুখে এখনো সেই বিকৃত হাসি। মীরা তাদের সামনে দাঁড়াতেই অনির্বাণের দিকে তাকালো। তার নিষ্প্রভ চোখ জোড়া থেকে একরকম কালো ধোঁয়া বেরিয়ে এলো। তুমি শুধু মানুষের ভয় বোঝো মীরা, কিন্তু এই ঘরের দেওয়াল আমাদের ভাষা বোঝে। মীরার চোখ মুহূর্তের জন্য পাথরের মতন স্থির হয়ে গেল, যেন সে তার সামনে যা দেখছে তার মনস্তাত্ত্বিক কোনো ব্যাখ্যা তার জানা নেই। সে মন্ত্রমুগ্ধের মতন হাত বাড়িয়ে অনির্বাণের দিকে এগিয়ে গেল। যেই সে তার হাতটা ছুঁল, সেও হঠাৎই হাওয়ায় যেন মিলিয়ে গেল। মীরা! রুদ্র এখন রাহুল ও তৃষাকে নিয়ে দরজার দিকে ছুটল। লিপি তখন ক্যামেরা বার করে সেই দৃশ্যকে রেকর্ড করবার চেষ্টা করছিল। লিপি, এটা রেকর্ড করার সময় নয়, চল। লিপির ক্যামেরার আলোতেই ঘরের কোণে একটা মুখ দেখা গেল। মুখটার কোনো রকম আকৃতি নেই, শুধুমাত্র দুটো চোখ জ্বলছে। সেই ফ্ল্যাশের আলোয় লিপির মুখটা সাদা দেখাচ্ছে। পর মুহূর্তেই লিপির হাত থেকে ক্যামেরাটা পড়ে গেল। লিপিকে একটি অদৃশ্য হাত যেন টেনে নিয়ে গেল। তাকে টেনে নিয়ে যাওয়ার সময় শরীরটা ঘষা খাবার এক ভয়ঙ্কর শব্দ শোনা গেল। পর মুহূর্তেই দেখা গেল অভিজিৎ আর অনির্বাণ সেই অদ্ভুত সত্তাটার দিকে তাকিয়ে হাসছে। রাহুল, রুদ্র, তৃষা তখনও দেওয়ালের দিকে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। রুদ্রের সারা শরীর ঘামতে শুরু করেছে। তৃষা ভয়ে কাঁপতে শুরু করেছে। রাহুল বারে বারে দরজার দিকে তাকাচ্ছে। না, আমরা এভাবে মরবো না। রাহুল দরজার দিকে যেই এক পা বাড়ালো, সেই মুহূর্তেই তার গায়ে একটি শীতল স্পর্শের অনুভব করল। সে দেখতে পেল রুদ্র সামনেই তার দেহটা কাঁপছে। তার চোখ দুটো ফ্যাকাশে হয়ে যাচ্ছে। তার মুখ থেকে কোনো শব্দ বের হলো না, শুধু এক ঝলক সাদা ধোঁয়ার মতন কিছু তার ভেতর থেকে বেরিয়ে এলো এবং তারপরে সেও উধাও হয়ে গেল। রাহুল, রাহুল! এবার শুধু রুদ্র আর তৃষা বাকি। রুদ্র তৃষাকে দৌড়াতে বলল। তারা দুজনেই করিডোরে দৌড়ানো শুরু করলো। তাদের কানের মধ্যে এখনো সেই হাসি অনবরত বেজে চলেছে। তৃষা অনুভব করলো তাদের পেছনে কেউ আসছে। তৃষা জোরে দৌড়াতে গিয়ে হঠাৎই মাটিতে হোঁচট খেয়ে পড়ে গেল। রুদ্র তাকে তুলতে গিয়ে দেখতে পেল তার শরীরের চারপাশে বাতাস জমাট বেঁধেছে। তৃষা তার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। আর এক মুহূর্তেই তৃষাও অদৃশ্য হয়ে গেল। এবার রুদ্র একা, সম্পূর্ণ একা। চারিপাশ থেকে সেই হাসির শব্দ আরো জোরালো হলো। সে তাকিয়ে দেখল হলঘরে শুধুমাত্র তার হৃৎস্পন্দন আর হাসির শব্দ শোনা যাচ্ছে। সেই হাসির কোনো উৎস নেই।
রুদ্র এখন একাই সেই বাংলোর ভেতর দাঁড়িয়ে, যেখানে তার বন্ধুরা একে একে অদৃশ্য হয়ে গেছে। তার কপালে এখন জমাট ঘাম, আর চোখের সামনে সেই ভয়ঙ্কর বাস্তব। পরের শিকার কি সে নিজেই? হলঘরের মাঝখানে রুদ্র একা দাঁড়িয়ে, দম বন্ধ করা নিস্তব্ধতা। তার হৃদস্পন্দন আর সেই অশরীরী হাসির প্রতিধ্বনি ছাড়া আর কোনো শব্দ নেই। সে জানে এই হাসির কোনো উৎস নেই, কারণ হাসিটা আসছে এই বাংলোর প্রতিটি দেওয়াল এবং প্রতিটি ফাটল থেকে। রুদ্রর কপালে বিন্দু বিন্দু ঘাম জমছিল, চোখের সামনে একের পর এক ভেসে আসছিল তার নিখোঁজ বন্ধুদের শেষ আর্তনাদ। সে বুঝতে পেরেছিল পালানোর কোনো পথ নেই। তার জীবনের শেষ মুহূর্তগুলো যেন এখানে এসেই আটকে গেছে। হঠাৎই সে মেঝেতে একটি অদ্ভুত দাগ দেখতে পেল। এটি তার বন্ধুদের পায়ের দাগ না, বরং কোনো কিছু মাটির ভেতর থেকে বাইরে আসার চেষ্টা করছে। সেই দাগের পিছু নিতে গিয়ে সে দেখতে পেল একটি ভাঙা কাঠের পাটাতনের নিচ থেকে একটি ছোট্ট গুপ্ত কক্ষকে দেখা যাচ্ছে। সেখানে ঢোকবার সাহস তার ছিল না, কিন্তু বাঁচার শেষ আশা তাকে টেনে নিয়ে গেল ভেতরে। ভেতরে একটি পুরনো ডায়েরি পড়ে আছে। সেটি খুলে রুদ্র দেখল ডায়েরিটি বাংলোর ব্রিটিশ অফিসারের লেখা। ধুলো ঝেড়েই সে পড়তেই তার গায়ে শিহরণ দিয়ে উঠল। সেই ডায়েরিতে লেখা ছিল, এই বাংলোটি ব্রিটিশ অফিসার তৈরি করেনি, বরং এটি একটি প্রাচীন পাহাড়ি উপজাতিদের উপাসালয় ছিল। তারা একে ছায়াবাজ বলত। এটি কোনো সাধারণ ভূত কিংবা প্রেতাত্মা নয়, বরং এটি একটি অশরীরী ছত্রাক যাই বাংলোর পাথরের ভেতরেই জন্ম নিয়েছে। এর কোনো শরীর নেই, কিন্তু এটি ভয়কেই খাদ্য হিসাবে গ্রহণ করে মানুষের মনের ভেতর প্রবেশ করতে পারে। এই ছত্রাক আলো, শব্দ এবং ছবিকে ধারণ করতে পারে, এবং সেই কারণে মোবাইলের টর্চ, ক্যামেরার ফ্ল্যাশ কিংবা রেকর্ডারের শব্দ এটিকে আলোড়িত করে তোলে। ছায়াবাজ মানুষের মনকে নিজের সাথে মিশিয়ে নেয়। তাদের স্মৃতি, তাদের ভয় এবং তাদের ইচ্ছা শক্তি সবকিছুকেই শুষে নেয়। এই ঘরের প্রতিটি কাঠ, প্রতিটি ইট এখন আমাদেরই স্মৃতিতে পূর্ণ। ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, আমি এই শক্তিকে আটকে রাখার চেষ্টা করেছিলাম, তাই আমি বাংলোর চারিপাশের সব ইলেকট্রনিক জিনিসকে ধ্বংস করে দিয়েছিলাম। এই ছত্রাকের ছবি তোলা কিংবা রেকর্ড করাই সব থেকে বেশি আহত করে। এর একমাত্র দুর্বলতা হলো আলো। যে আলো এর ছবি তোলে, সেই আলোই এর অস্তিত্বকে প্রমাণ করতে পারে। রুদ্রর মাথায় বজ্রপাত হলো। সে বুঝতে পারল তারা এখানে কোনো ভূতের খোঁজে আসেনি, বরং তারা অজান্তে এই অশরীরী প্রাণীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। তাদের বন্ধুদের ক্যামেরা, সৌম্যর রেকর্ডার, লিপির ফ্ল্যাশ সবকিছুই এই ছায়াবাজকে আহত করছিল। তাই এটি তাদের ভয়কে কাজে লাগিয়ে একে একে তাদের অস্তিত্ব মুছে দিয়েছে, কারণ এটি তার অস্তিত্বকে প্রমাণ করতে চায়নি। সে চায়নি কেউ জানুক সে আছে। রুদ্র শরীর কাঁপছিল, তার মুখে একটি ভয়ঙ্কর উপলব্ধি। তারা ভয়ের কারণে মারা যায়নি, বরং তারা তাদের সাহসের কারণে, সত্যকে প্রমাণ করার ইচ্ছার কারণে মারা গেছে। ঠিক তখনই সেই ডায়েরির পাতা থেকে কিছু তরল পদার্থ বেরিয়ে এলো, যা মেঝের উপর ছড়িয়ে পড়তেই একটি বিশাল আকার কালো ছায়া তৈরি করল। ছায়াটি দ্রুত রুদ্রর দিকে এগিয়ে এলো, রুদ্রকে টেনে ধরল। রুদ্র চিৎকার করতে চাইল, কিন্তু তার গলায় কোনো রকম আওয়াজ ফুটল না। রুদ্রের চোখ বিস্ফারিত। সে দেখল তার শরীরের চামড়া ধীরে ধীরে স্বচ্ছ হয়ে যাচ্ছে। তার মাংসগুলো যেন তরল পদার্থে পরিণত হচ্ছে। তার হাড়গুলো কড়মড় শব্দ করে গলতে শুরু করলো। ভয়ঙ্কর যন্ত্রণায় চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে। সে তার সামনের একখানা ছায়ার ভেতর দেখতে পেল, সেখানে তাদের বন্ধুদের মুখ ভেসে উঠেছে। তাদের সেই শূন্য হাসি আর নিষ্প্রভ চোখ। তাদের সবার মন, সবার স্মৃতি এখন এই ছায়াবাজেরই অংশ। তারা এখন এই বাংলোর প্রতিটি দেওয়াল,
তারা এখন এই বাংলোর মেঝে, তারা এখন এই ডায়েরির প্রতিটি ছত্রাক। রুদ্র অনুভব করলো তার শরীরও ধীরে ধীরে সেই শীতল পদার্থের সঙ্গে মিশে যাচ্ছে। তার শেষ চেতনা যেন সেই বিশাল ভয়ঙ্কর সত্তার মধ্যে প্রবাহিত হচ্ছে। সে বুঝতে পারল সে এখন আর রুদ্র নেই, সে এখন এই বাংলোরই একটি অংশ, যে বাংলোটি শিকারের জন্য পরবর্তী ভ্রমণকারীদের অপেক্ষায় রয়েছে। তার সেই গল্পটি এখন বাংলোর দেওয়ালে এবং মেঝেতে লেখা থাকবে, যা কেবল অন্য কোনো দুঃসাহসী মানুষ এসেই দেখতে পাবে, এবং তারপর সেও এই একই গল্পেরই অংশ হবে। আজ আপনারা শুনলেন মেক ইউনিক এন্টারটেইনমেন্ট অরিজিনাল প্রেজেন্টস অর্ঘ্য চক্রবর্তীর কলমে ছায়াবাজ। গল্পটির পরিচালনায় অর্ঘ্য চক্রবর্তী, রাহুলের কণ্ঠে শুভজিৎ, অভিজিতের কণ্ঠে অরিত্র, সৌমুর কণ্ঠে শুভম, অনির্বাণের কণ্ঠে শান, রুদ্রর কণ্ঠে সৌভিক, তৃষার কণ্ঠে আমি সৃষ্টি, লিপির কণ্ঠে সহেলি, প্রীতির কণ্ঠে সৌমিলি, মীরার কণ্ঠে পারমিতা এবং ন্যারেটর অর্ঘ্য। সাউন্ড এডিটিং এবং পোস্টার ডিজাইনিং করেছেন ইনফিনিটি প্রোডাকশন বাই অর্ঘ্য চক্রবর্তী। এই গল্পটা মানে আমাদের প্রেজেন্টেশনটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটা প্রেস করে সেই ভালো লাগাটা প্রকাশ করুন। বন্ধুদের সাথে, আত্মীয় পরিজনদের সাথে ও বাকি সকলের সাথে শেয়ার করুন আমাদের এই গল্পটাকে, এবং আরও নতুন গল্পের খোঁজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি প্রেস করে দিন। গল্পটা সম্পর্কে মনের ভাব একেবারে খোলা মনে কমেন্ট বক্সে প্রকাশ করুন। প্রতিটি কমেন্ট একেবারে বহুমূল্য। আজকের মতো তাহলে বিদায়। আগামী কিছুদিনের মধ্যেই টিম মেক ইউনিক এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে আপনাদের জন্য থাকবে আরও একটি নতুন রোমাঞ্চকর গল্প। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।